কানেক্টরে এখনো যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে, আজকের এই ক্লাসে ভাই আমি তোমাদের কাছে কানেক্টরটা পানির মতো সহজ বানিয়ে দিব। সো বিশেষ করে যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছো আর এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো, আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা আছো তাদের জন্য। বাট যারা এসএসসিতে পড়তেছো, ক্লাস 19-এ পড়তেছো, তোমরাও চাইলে কিন্তু ভাইয়ার এই ক্লাসটা দেখতে পারো, বিকজ তোমাদেরও কিন্তু ভাইয়া কানেক্টর আছে। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখানে ওভারঅল টোটাল আমরা 23টা টাইপ আজকে শিখবো। এই 23টা টাইপ শেখার পরে আমি আশা করি এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া, কানেক্টরে অন্য কোনো রুলস বা টাইপ কিন্তু ভাইয়া তোমার শেখা লাগবে না। এই 23টার ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমার পরীক্ষায়, তোমার এক্সামে কিন্তু ভাইয়া কমান আসবে। ওকে, এরপর আমরা কিন্তু বিগত বছরেরটা কিন্তু কি করব, প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কিন্তু তুমি দেখতে পারবা যে ভাইয়া কানেক্টরটা তোমার কাছে কতটা ইজি লাগে। সো এই পর্যন্ত যাদের কানেক্টরে সমস্যা ছিল ভাইয়া, ক্লাসটা একটু কন্টিনিউ করো। কন্টিনিউ করলে কিন্তু ভাইয়া তোমার কাছে কানেক্টরটা পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো, ফার্স্ট অফ অল কানেক্টর মানে কি এটা তোমার আগে বুঝতে হবে। কানেক্টর জিনিসটা কি, এটা দ্বারা আসলে কি বোঝায় এটা তোমার বুঝতে হবে। এটা ম্যাক্সিমাম অনেকে তোমরা জানো যে ভাইয়া পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা সম্পর্ক স্থাপন করা। যে একটা সেন্টেন্স আছে, ধরো একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স আছে, পরে আরো একটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্স বা দুইটা বাক্যের ভিতরে মাঝখানে এমন একটা তোমার শব্দ বসাইতে হবে যাতে করে এই দুইটা বাক্যের ভিতরে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। এটা কি বলা হয় ভাইয়া, কানেক্টর। এটাকে কি বলা হয়, কানেক্টর। কানেক্টর শব্দটা কিন্তু তোমার কানেক্ট থেকে কিন্তু কানেক্টর শব্দটা আসছে। কানেক্ট অর্থ কি, সংযোগ স্থাপন করা। তো ওই কানেক্ট থেকে কানেক্টর শব্দটা আসছে, অর্থাৎ এইখানে সংযোগ স্থাপন করা বোঝাচ্ছে দুইটা বাক্যের ভিতরে কিন্তু তোমার কি করতে হবে, সংযোগ স্থাপন করতে হবে। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা টোটাল টাইপ শিখবো কয়টা ভাইয়া, 23টা আমরা টাইপ শিখবো। টাইপ মানে কিন্তু ভাইয়া রুলস, অর্থাৎ টোটাল আমরা 23টা কিন্তু রুলস শিখবো। আচ্ছা, প্রথমে আসে কিন্তু ভাইয়া দেখো টাইপ নাম্বার 1। দেখো কি বলছে, মূল বিষয় বা ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে। ধরো একটা কিছু, ধরো সাপোজ তোমাকে বিগত বছরে এমন কোশ্চেন দিল, সেখানে তুমি দেখতে পারতেছো যে তোমার শুরু করতে হবে, আবার মাঝখানে কথা বলছে। সো যদি তুমি শুরু করো, তখন কানেক্টর হিসাবে কিন্তু তোমার বসাইতে হবে ফার্স্টলি। কারণ ফার্স্টলি অর্থ কি বলো, প্রথমত। ফার্স্টলি অর্থ কি, প্রথমত। এবার যদি কোনো কথা বলো বা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার দিতে হবে সেকেন্ডলি, দ্বিতীয়ত। আবার যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার লিখতে হবে থার্ডলি, মানে হচ্ছে কিন্তু তৃতীয়ত। এটাকে বলা হয় যে ভাইয়া, যে কোন একটা ঘটনা সামহাউ হইতেই পারে একটা ঘটনা, ওই ঘটনার কিন্তু ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে, আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইউজ করবো। একটু মুখস্থ করো, এখনই মুখস্থ করবা। এই ক্লাসে যেন তোমার ভাইয়া মুখস্থ লাগলে তুমি যতটুকু পড়বা ততটুকু আমার এই ক্লাসটা পজ করে বা মাঝখানে ক্লিক করে অতটুকু 2 মিনিট তুমি পড়ে নিবা। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝায় তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি এবং আরেকটা হচ্ছে থার্ডলি, আমরা এই 3টা কিন্তু ইউজ করতে পারি। ওকে, আমি যদি এক্সাম্পলটা আনি, দেখো দেয়ার আর মেনি সিমটমস। এই সিমটম অর্থ কি বলতো, সিমটম এটার অর্থ হচ্ছে লক্ষণ। তাহলে দেয়ার আর মেনি, অনেক, সিমটমস লক্ষণ আছে অফ করোনা ভাইরাসের কিন্তু অনেক লক্ষণ আছে। হ্যাঁ, তাহলে তুমি দেখো এইখানে কিন্তু ড্যাশ দিয়ে দিছে। তারপর বলছে কি, নেক পেন, যেমন কিরকম, নেক পেন ঘাড়ে ব্যথা করা, উইথ এই যে হাই ফিভার এবং প্রচন্ড জ্বরের সাথে। হাই অর্থ হচ্ছে প্রচন্ড, হাই ফিভার মানে হচ্ছে কিন্তু ভাইয়া জ্বর। এখন তোমরা বলো ভাইয়া, হাইট অর্থ তো বোঝায় উচ্চতা, বোঝায় উঁচু, বোঝায়, আবার এটা অর্থ কি প্রচন্ড। একটা শব্দের, একটা ইংরেজি শব্দের অনেকগুলা অর্থ আছে, যখন যেটা যেখানে প্রয়োগ করা দরকার। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, যেমন নেক পেন ঘাড়ে ব্যথা করা, উইথ হাই ফিভার মানে জ্বরের সাথে, প্রচন্ড লেভেলের জ্বরের সাথে ঘাড়ে ব্যথা করা। তাহলে তুমি চিন্তা করো, এই যে বাক্যটা দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, এই বাক্যটার সাথে পরে আর একটা বাক্যের কিন্তু এখন আমাদের কি করতে হবে, সংযোগ স্থাপন করতে হবে। সংযোগ স্থাপন করার জন্য আমার এখানে কিন্তু একটা কি করতে হবে, একটা কানেক্টর ইউজ করতে হবে। তাহলে এখানে আমি কি ইউজ করছি, ফার্স্টলি দ্বারা কি বোঝায়, যে এই করোনা ভাইরাসের অনেকগুলো লক্ষণের ভিতরে প্রথমত হয়েছে কি, প্রচন্ড জ্বরের সাথে ঘাড়ে ব্যথা করা, এই জন্যই ফার্স্টলি। এবার যদি আরো বাক্য থাকতো তাহলে কিন্তু আমরা একটা পর্যায়ে সেকেন্ডলি লিখতাম, আবার একটা পর্যায়ে আমরা থার্ডলি লিখতাম। আবার যদি বাক্য যদি শেষ হয়ে যাইতো তখন আমাদের ইউজ করতে হবে ফাইনালি।
আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের গেল। টাইপ 1 আমাদের ডান ভাইয়া। যদি আমি বলছি তুমি এখনই মুখস্থ করে ফেলো, এখনই ভাইয়া মুখস্থ করে ফেলো, তোমার জন্য ভাইয়া হেল্পফুল হবে, তোমার এখানেই ক্লাসে কিন্তু কভার হয়ে যাবে। ওকে, এবার দেখো ভাইয়া টাইপ নাম্বার 2, আগের কোনো ঘটনার সাথে কিছুটা বিপরীত বা আরো গুরুত্বপূর্ণ কিছু বুঝালে হাউএভার ইউজ করতে হয়। এই হাউএভার শব্দটা তুমি দেখবা অনেক সময় ইউজ করে, বাট একটা জিনিস আমি বলে রাখি, কানেক্টরের একটা মজার জিনিস আছে কি জানো? কানেক্টরে ধরো তুমি যদি কোনোভাবে অর্থের সাথে মিল করে কোনো একটা কানেক্টর তুমি যদি ইউজ করতে পারো, তুমি এটা আশা করবা না যে তোমার হবে না, এরকমটা না, তোমার কিন্তু হবে ভাইয়া, তোমার কিন্তু কারেক্ট কিন্তু ভাইয়া হবে। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যেটা বসাও, বাট তুমি যদি অর্থের সাথে মিল কইরা কোনোভাবে একটা কানেক্টর তুমি বসাই দিতে পারো, তোমার এমনিতেই ভাইয়া ফুল মার্ক দিবে। আমার কথা বুঝতে পেরেছো? দেখবা না, আমরা প্র্যাকটিস করবো সামনে, তখন তোমরা দেখবা না। আচ্ছা, তাহলে হাউএভার আমরা শব্দটা ইউজ করবো। তুমি দেখো, উই আর ফন্ড অফ পিৎজা, আমরা পিৎজা খুব পছন্দ করি, হ্যাঁ, ড্যাশ উই আর স্যাটিসফাইড অফ হ্যাভিং বার্গার, কিন্তু বার্গার পেয়ে আমরা সন্তুষ্ট। বিষয়টা তুমি বোঝো। ধরো তুমি পিৎজা পছন্দ করো, কিন্তু হয়তো বা এখন পিৎজা কোথাও নাই, কোনো রেস্টুরেন্টে এখন পিৎজা পাওয়া যাবে না, এখন ধরো বার্গার আছে, তুমি এখন বার্গার পেয়ে এখন তুমি খুব মানে হচ্ছে সন্তুষ্ট আছো, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখন কি করব? হাউএভার ইউজ করব। হাউএভার দ্বারা কি বোঝায়? যে দেখো, আগের কোনো ঘটনার সাথে কিছুটা বিপরীত বা আরো গুরুত্বপূর্ণ কিছু বুঝালে, এখানে কিন্তু হাউএভার অর্থ বোঝাচ্ছে তবে। তবে আগের ঘটনার সাথে কিন্তু কিছুটা বিপরীত না, আগের ঘটনা ছিল পিৎজা, এখন হয়ে গেছে বার্গার, বিপরীত না? তো এরকম যদি কোনো কিছু বোঝায়, তখন আমরা হাউএভার ইউজ করব। কি ইউজ করব? হাউএভার ইউজ করব। ডান ভাইয়া, দুইটা টাইপ আমাদের ডান। আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝছো। নেক্সট আসছে কিন্তু দেখো, এটা ঢাকা বোর্ড 2024-এর একটা কোশ্চেন, এটা এইচএসসিতে কিন্তু ভাইয়া আসছে 2024-এ ঢাকা বোর্ডে। আচ্ছা, আমরা সলভ করবো অনেক। এবার দেখো 3 নাম্বার টাইপ 3। টাইপ 3-তে কি বলছে দেখো, মূল ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে। মেইন যে ঘটনা, তার সাথে আমরা যদি অতিরিক্ত কোনো কিছু যোগ করতে চাই, তখন আমরা মোর ওভার, ফার্দার মোর, অলসো, ইন এডিশন, বিসাইড, এডিশনালি, এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি। তোমার কাছে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, এখানে এতগুলা শব্দ, সবগুলা কি আমার মুখস্থ করতে হবে? সবগুলো আসলে মুখস্থ করা লাগে না, লাগে না। তুমি যদি এই শব্দগুলো যে কোনো একটা দিয়ে দাও তাহলেই হবে, যে কোনো একটা। তুমি দেখো, মোরওভার অর্থ কি? অধিকন্তু বা এছাড়াও। ফার্দার মোর অর্থ কি? ওই অধিকন্তু বা আরো। বিসাইড মানে কি? আরো, তাছাড়া, এছাড়াও। এডিশনালি মানে কি? উপরন্তু। অলসো মানে কি? আরো। ইন এডিশন মানে কি? আরো। অর্থাৎ প্রত্যেকটা শব্দের অর্থই কিন্তু আমি বলতে পারি সেম। তুমি এখান থেকে একটা মুখস্থ করলে এনাফ। তুমি যদি দেখো বিগত বছরেতে যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, তখন তুমি দেখতে পারবা যে অনেকগুলা কিন্তু দেওয়া আছে। ধরো তোমার দেওয়া আছে ইন এডিশন, কিন্তু তুমি বসাইছো, তুমি বসাবা বিসাইড, তুমি বলবো আমি এডিশন বসাবো না, আমি বিসাইড বসাবো, তাতে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এবার দেওয়া আছে ধরো এডিশনালি, বাট তুমি বসাবো ধরো মোর ওভার, হবে, কোনো অসুবিধা ভাইয়া নাই। ওকে, তুমি দেখো, হি লস্ট হিজ ওয়ালেট। ওয়ালেট দ্বারা কি বোঝায় ভাইয়া বলো তো? মানি ব্যাগ বোঝায়, তাই না? তো হি লস্ট, সে হারিয়েছে, হিজ ওয়ালেট, তাহার যে মানি ব্যাগটা, ইন দ্য ট্রেড ফেয়ার, মানে বাণিজ্য মেলায়। ট্রেড ফেয়ার দ্বারা কি বোঝায়? বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় তার মানি ব্যাগটা হারাইছে, ফাইন। এখানে একটা ড্যাশে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা জানি না। হি লস্ট হিজ স্মার্টফোন টু, সে তার স্মার্টফোনও কিন্তু হারাইছে। বিষয়টা বোঝো, আগের লাইনে সে তার মানি ব্যাগ হারাইছে, পরের লাইনে আমরা দেখতে পারতেছি তার স্মার্টফোনও কিন্তু সে হারাইছে। এখন মাঝখানে আমরা কি কানেক্টর ইউজ করব? আমরা কিন্তু দিতে পারি বিসাইড, পাশাপাশি। বিসাইড অর্থ কি? পাশাপাশি, অথবা এছাড়াও, অথবা আরো, অথবা আমরা দিতে পারি মোর ওভার। মোর ওভার মানে কি? এছাড়াও বা আরো। অথবা আমরা দিতে পারি ইন এডিশন, মানে সে তো মানি ব্যাগ হারাইছে, আরো তার স্মার্টফোনও হারাইছে, বা এছাড়াও তার স্মার্টফোন হারাইছে। তো এইভাবে কিন্তু এই জন্য আমরা কিন্তু বিসাইড ইউজ করতে পারি। টাইপ 3 আমাদের ডান। টাইপ 4টা দেখো, কোনো কিছু উপর জোর অথবা গুরুত্ব দিতে, জোর দেওয়া অথবা গুরুত্ব দেওয়া, এরকম। যেমন অ্যাকচুয়ালি, আমরা বলি না মাঝে মধ্যে অ্যাকচুয়ালি, অথবা আমরা এই শব্দটা সবচেয়ে বেশি ইউজ করি ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট অর্থ কি ভাইয়া? প্রকৃতপক্ষে। আবার ইনডিড, এই তিনটার অর্থই কিন্তু প্রকৃতপক্ষে, মাথায় রাখবা। এটার অর্থ হচ্ছে কি? প্রকৃতপক্ষে। তিনটার অর্থ কি ভাইয়া? প্রকৃতপক্ষে। তো আমরা এগুলো ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট অর্থ হচ্ছে আসলে বা প্রকৃতপক্ষে, আবার ইনডিড অর্থ প্রকৃতপক্ষে। এক্সাম্পল, আই থট। থট অর্থ কিন্তু চিন্তা করা। থিঙ্ক অর্থ চিন্তা করা। থিঙ্ক, থট, এটা কিন্তু পাস্ট ফর্ম। তার মানে আমি চিন্তা করেছিলাম, এটা অতীতের কাহিনী, তাই না? টেন্স তোমরা পারো না? টেন্স পারো না? এই জগতে তুমি যদি টেন্স না পারো, ঠিক আছে, এই সময়ে এসে তুমি যদি টেন্সটা ভালোভাবে আয়ত্ত করতে না পারো ভাইয়া, তোমার মতো পিছায় আসলে কেউ নাই।
সহজ কথা, টেন্স এমন একটা টপিক যেই টপিকটাকে তুমি কোনোভাবেই বাদ দিতে পারবে না। ইংরেজি বানিয়ে লেখা থেকে শুরু করে গ্রামারের এভরি আইটেম, প্রত্যেকটা আইটেম শেখার জন্য তোমার টেন্স পারফেক্টলি জানতে হবে। ওই যে আদগান জানলে হইবে না, পারফেক্টলি জানতে হবে। এই জন্য টেন্সের উপরে কিন্তু ভাই আমার ক্লাস আছে। যাদের টেন্সে এখনো বিন্দু মাত্র সমস্যা, আমি আবারও বলতেছি, তোমার বিন্দু মাত্র সমস্যা থাকলেও কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে না। তুমি গ্রামারে পারফেক্টলি যদি গ্রামার পারফেক্টলি শিখতে চাও, তুমি ইংরেজি যদি বানায় লিখতে চাও, তোমার তাহলে টেন্সটা ভালো করে শিখতে হবে। আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, এইচএসসি গ্রামার আবার এসএসসি গ্রামার আছে, ওখানে ক্লিক করলে তুমি টেন্সের উপর আমার এক্সট্রা একটা পুরো লম্বা একটা ভিডিও দেখতে পারবা। ওই ক্লাসটা একটু কষ্ট করে দেখো, ক্লাসের ভিতরে যা পড়াইছি সাথে সাথে তুমি পড়বা, তোমার টেন্স অল ওভার ডান। ওকে, তাহলে তুমি দেখো আমি যেটা বলছিলাম, আই থট, আমি চিন্তা করেছিলাম কি হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। ওকে, ড্যাশ হি ইজ এ লায়ার, কিন্তু সে মিথ্যাবাদী। তুমি চিন্তা করো, আমি মনে মনে চিন্তা করতেছি যে না, যে ভাই সে একজন ভালো মানুষ, কিন্তু পরের লাইনে দিয়ে দিচ্ছে সে একজন মিথ্যাবাদী। তাহলে এখানে জোর গলায় তোমার কিছু একটা বলতে হবে যে অ্যাকচুয়ালি আমরা দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি অর্থ কি, মূলত বা আসলে বা প্রকৃতপক্ষে সে একজন মিথ্যাবাদী, প্রকৃতপক্ষে সে কি মিথ্যাবাদী। সো এইসবের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ইউজ করতে পারি, অথবা ইনফ্যাক্ট আমরা ইউজ করতে পারি। টাইপ নাম্বার 5টা দেখো, আগের কোনো বিষয় বা ঘটনার বিপরীত কিছু বোঝালে, বিপরীত, এটা মেইনলি মাথায় রাখবা, আগের ঘটনার বিপরীত বোঝালে, আমি আবারও বলতেছি, আগের ঘটনার বিপরীত যদি বোঝায় তখন আমরা ইউজ করবো কি অন দ্য আদার হ্যান্ড, অর্থ কি অন্যথায়, অথবা অন দ্য কন্ট্রারি, অথবা ইনস্টিড পরিবর্তে, অথবা ম্যান হোয়াইল। তুমি যে বলবা ভাইয়া 4টা মুখস্থ করতে হবে, নো নেভার, তুমি অন দ্য আদার হ্যান্ড এই একটা মুখস্থ করলে এনাফ, 4টা মুখস্থ করার কোনো আদৌ দরকার নাই। তুমি সলিউশনে একটা দিবা, সলিউশনে তুমি একটা দিবা। ওকে, তুমি দেখো অন দ্য আদার হ্যান্ড অর্থ কি পক্ষান্তরে বা অপর দিকে, আবার অন দ্য কন্ট্রারি বা ইনস্টিড, এটার অর্থ পক্ষান্তরে বা অন্যদিকে বা বিপরীতে, আবার ম্যানুয়াল মানে কি এদিকে, আদারওয়াইজ অন্যথায়, সবগুলোর অর্থই কিন্তু ভাইয়া সেম। তো এই জন্য প্যারা নেওয়ার কিছু নাই। তুমি দেখো এক্সাম্পল দেখো, মেসি স্কোর 3 গোল, মেসি 3টা গোল করেছে, স্কোর এটা কিন্তু 5টে গেছে, সো এই জন্য করেছেন হবে ড্যাশ ডিমারিয়া স্কোর 2 গোল, অর্থাৎ ডিমারিয়া 2টা গোল করছে। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে ইউজ করতে পারি, যেহেতু মেসি 3টা গোল দিছে, ডিমারিয়া 2টা গোল দিছে, তো এই ক্ষেত্রে আমরা মাঝখানে কানেক্টর হিসাবে কিন্তু দিতে পারি অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় বা অন্যদিকে ডিমারিয়া 2টা গোল দিছে। আমার কথা বুঝতে পেরেছো? সো এরকম বাক্যের ক্ষেত্রে তোমার কিন্তু এই অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি অথবা ইনস্টেড ভাইয়া তোমার ইউজ করতে হবে। আশা করি বুঝছো। টাইপ নাম্বার 6 দেখো, ফল বুঝাতে কিরকম জানো, আমরা বলি না ফলাফল, রেজাল্ট অর্থ কি ফলাফল না, তাহলে ফল বুঝাতে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, অথবা তুমি সো ইউজ করতে পারো। আমরা এই সো শব্দটা সবাই আমরা কম বেশি কিন্তু ইউজ করি, আমি কিন্তু কথায় সো বলি, তাই না? সো তো এটা মাথায় রাখবা, ফল বুঝাতে অথবা সো, দেয়ার ফর বা হেন্স বা ফর দিস রিজন বা কারণে, এগুলো ব্যবহৃত হয়। তুমি দেখো, একটু দেখো, সো অথবা দেয়ার ফর অর্থ কি তাই বা সূত্রা, তাই, আবার হেন্স অর্থ কি এই কারণে, বা ফর দিস অর্থ কি এই কারণে। তুমি দেখো এক্সাম্পল, ড্যাশ উই ওন দ্য লটারি, আমরা লটারিতে জিতেছি, কিন্তু জিতেছি, তো এইটা হবে অ্যাজ এ রেজাল্ট বা সো হবে উই ওন দ্য লটারি। এখন এর আগে আরো একটা বাক্য ছিল, বাক্যটা অথবা বসানো হয়নি, বাট এর আগে আরো একটা কিন্তু বাক্য ছিল, ওই বাক্যের সাথে মিল করে দেন এর পরের কিন্তু এই বাক্যটা কিন্তু দিচ্ছে যে উই ওন দ্য লটারি, আমরা লটারিতে জিতেছি। সেক্ষেত্রে আমরা সো ইউজ করতে পারি, সো উই ওন দ্য লটারি, ডান। এরপর দেখো ভাইয়া পরেরটা খেয়াল করো, টাইপ নাম্বার 7, উদাহরণ দেওয়ার জন্য। আমরা তো জানি উদাহরণ যদি আমি দিতে চাই, ফর এক্সাম্পল, রাইট, এই শব্দটা কিন্তু, এই বাক্যটা কিন্তু আমি বলি ফর এক্সাম্পল, তোমরা খেয়াল করেছো, ফর এক্সাম্পল বলি না, তার মানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স অথবা সাস তুমি ইউজ করতে পারো। তিনটার অর্থই কিন্তু ভাইয়া সেম। ওকে, দেখো, দেয়ার আর মেনি বিউটিফুল প্লেস, দেয়ার আর মেনি দ্বারা বোঝায় অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, প্লেস অর্থ হচ্ছে কি ভাইয়া স্থান, অনেক সুন্দর স্থান বা জায়গা আছে ইন বাংলাদেশে। ড্যাশ কক্সবাজার, কিরকম কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সুন্দরবন আছে, জাফলং আছে, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। তাহলে তুমি চিন্তা করো, এই যে বাক্যটা দ্বারা বুঝাইছে কি যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, স্থান আছে, ঘোরার মতো জায়গা আছে। সামনে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু কি কি জায়গা আছে সেগুলো কিছু কিছু দিয়ে দিছে। তাহলে আমরা কিন্তু দিতে পারি ফর এক্সাম্পল, বা আমরা কিন্তু দিতে পারি সাসাস, যেমন সাসাস অর্থ কিন্তু যেমন বা উদাহরণ বা ফর এক্সাম্পল তুমি দিয়ে দিতে পারো। ওকে, এবার তুমি দেখো ভাইয়া, এই যে এই বাট শব্দটা কিন্তু আমরা কিন্তু অর্থে ইউজ করব, এটা মাথায় রাখবা, কিন্তু অর্থে। টাইপ নাম্বার 8, কিন্তু অর্থে, যেমন আই ওয়াজ ওয়েটিং ফর এ ট্যাক্সি, আই ওয়াজ ওয়েটিং, এটা কোন টেন্স, কে বলতে পারবা? ওয়াচ ওয়্যার, এটা পাস্টের কথা বলছে, বাট এই ভার্ব আছে, ভার্বের সাথে কিন্তু আইএনজি আছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমি অপেক্ষা করিতেছিলাম
কার জন্য? ফর অর্থের জন্য। এই টেক্সে একটা টেক্সের জন্য আমি অপেক্ষা করতেছিলাম, ড্যাশ আই মিট হার অ্যাগেন, আমি আবারও তার সাথে দেখা করলাম। বাট আমরা কিন্তু বাট ইউজ করতে পারি। ধরো আমি রাস্তায় বা তুমি রাস্তায় দাঁড়ায় আসো, একটা জায়গায় তুমি যাবা, সাপোজ কারোর সাথে তোমার পরিচিত কেউ বা ঘনিষ্ঠ কেউ, হ্যাঁ, তার সাথে দেখা হয়ে গেল, তখন তুমি কি ইউজ করবা বলো তো? বাট কিন্তু আই মিট হার অ্যাগেন, আবার তার সাথে আবার দেখা হয়ে গেল, এরকম। সো বাট শব্দটা আসলে কিন্তু অর্থে ব্যবহৃত হয়, যে আমি আসলে অপেক্ষা করতেছিলাম টেক্সটের জন্য, কিন্তু আমি আবার তার সাথে দেখা করলাম। ডান, আমি আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। দেখো টাইপ নাম্বার 9, রিলেটিভ প্রোনাউন। তোমরা কিন্তু জানো, আমি কিন্তু তোমাদেরকে বেসিক গ্রামারে রিলেটিভ প্রোনাউনটা কি একেবারে নিখুঁতভাবে বুঝাই দিছি না? রিলেটিভ মানে কি? সম্পর্ক। তার মানে রিলেটিভ প্রোনাউনগুলো আসলে মেইনলি যেটা করে, সম্পর্ক স্থাপন করে, ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। তো রিলেটিভ প্রোনাউনগুলো কি কি? যেমন হু, হুইস, দ্যাট আছে, দ্যাট, আবার হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন। এই দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শব্দটা দ্যাট। ওকে, তাহলে হু, হুইস, দ্যাট, তারপর হোয়াই, তারপর হচ্ছে কি ভাইয়া, দেখো হোয়েন, এগুলা। তো এগুলা কিন্তু তোমার যেটা বসে সাব অর্ডিনেট কনজাংশন হিসাবে বসে, দুইটা পৃথক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করে। মেইনলি যেটা হয়, এই যে শব্দগুলা রিলেটিভ প্রোনাউনগুলা, এগুলা বৈশা কিন্তু তোমার দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করে, একটা বাক্যে পরিণত করে। তুমি দেখবা, দেখো হু আমরা জানি ব্যক্তির জন্য বসে, হুইস আমরা জানি বস্তুর জন্য বসে, হুইস অথবা দ্যাট। আবার হোয়ার মানে কোথায়, কোথায় মানে এটা স্থানের নাম বুঝাইছে। হোয়েন অর্থ কখন, এটা সময়ের জন্য বুঝাইছে। আমি আশা করি এই চারটা তোমরা জানো। হু দ্বারা কোনো ব্যক্তিকে বুঝাইবে, কোনো মানে হচ্ছে কিন্তু এখানে বস্তুকে কিন্তু বুঝাইবে না। আবার দেখো হুইস বা দ্যাট দ্বারা বস্তু বুঝাইবে, হোয়ার দ্বারা বুঝায়, হোয়ার অর্থ কি, কোথায়, এটা দ্বারা স্থান বুঝাবে, স্থান, প্লেস বুঝাবে। আর একটা হচ্ছে হোয়েন, হোয়েন মানে কি, এটা সময়ের জন্য। তুমি একটু এক্সাম্পল দেখো, তাহলে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দ্য টাউন অর্থ কি, শহর, ড্যাশ আই গ্রো আপ, আমি যেখানে বড় হয়েছি, হ্যাঁ, গ্রো হয়েছে, ইজ ভেরি স্মল, ছোট থেকে যেখানে আমি কিন্তু বড় হয়েছি, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু কি দিতে পারি, এই ড্যাশের জায়গায় একটা রিলেটিভ প্রোনাউন আমাদের ইউজ করতে হবে, যে এই আমি যে শহরে বড় হয়েছি সেটি কিন্তু খুবই ছোট, আমি যেই শহরে কিন্তু বড় হয়েছি সেটা কিন্তু খুবই ছোট। তার মানে শহরটা কিন্তু একটা স্থান বুঝাইছে। আর স্থানের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন কিন্তু কোনটা ইউজ করব, হোয়ার ইউজ করবো। যে হোয়ার আই গ্রো আপ ইজ ভেরি স্মল, যেখানে আমি বড় হয়েছি সেটা কিন্তু খুবই খুবই ছোট। ডান, আমরা আর একটা এক্সাম্পল দেখি। আই রিমেম্বার দ্য ডে, আমি সেই দিনটাকে স্মরণ করি, ড্যাশ উই ফার্স্ট মিট, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। সাপোজ তুমি চিন্তা করো, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, তাহলে আই রিমেম্বার ডে, আমি সেই দিনটা স্মরণ করি। তার মানে দিন দ্বারা কি বুঝাইছে, কোনো স্থান বুঝাইছে না, যে আমি সেই দিনটাকে স্মরণ করি, তার মানে এটা সময় বুঝাইছে, সেই সময় যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, রাইট? তাহলে দেখো, যদি এভাবে কোনো সময় যদি বোঝায়, তখন আমরা ইউজ করব হোয়েন ইউজ করব। কি ইউজ করবো ভাইয়া? হোয়েন, কারণ হোয়েন শব্দটা তোমার কিন্তু সময়ের ক্ষেত্রে বসে। আই হোপ তোমরা বুঝছো, তাই না? তারপর দেখো পরেরটা দেখো, দ্য টিচার, শিক্ষক, ড্যাশ ইন্সপায়ার্ড মি, সে আমাকে অনেকটা অনুপ্রাণিত করেছিল, যে দ্য মোস্ট ওয়াজ মিস্টার এক্স, অর্থাৎ মিস্টার এক্স সম্পর্কে, মানে সম্পর্কে না, বিশেষ করে তিনি হচ্ছেন কিন্তু মিস্টার এক্স। তিনি কে? মিস্টার এক্স। দেখো যেই শিক্ষক আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল সে হচ্ছে কি মিস্টার এক্স। এক্স দ্বারা এখানে হয়তো বা সামথিং, কারো নাম এখানে বুঝাইছে। ওকে, তাহলে দেখো যদি কাউকে কোনো ব্যক্তি সম্পর্কে, যেমন এখানে টিচার সম্পর্কে বলছে, এজন্য কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন কিন্তু হু ইউজ করবো, কারণ হু শব্দটা ব্যক্তির জন্য বসে। দেখো দ্য বুক, বইটা, ড্যাশ আই ব্রোট, যেটা আমি কিনেছিলাম, ফ্রম হতে, দ্য লাইব্রেরি, লাইব্রেরি হতে, ওয়াজ ফ্যাসিনেটিং, মানে কি খুবই আকর্ষণীয় ছিল। তাহলে বই এটা একটা বস্তু, বস্তুর ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন জানি, হুইস বসাইতে পারো বা দ্যাট বসাইতে পারো। দ্য বুক, হুইস, দ্য বুক বইটা, হুইস যেটি, হুইস তারা কি বুঝাবে এখানে, যেটি, আই ব্রট যেটা আমি কিনেছিলাম। আমার কথা বুঝতে পেরেছো? তুমি বলো ভাইয়া হুইস অর্থ তো কোনটি, হুইস অর্থ কিন্তু আবার যেটিও আছে, ঠিক আছে? যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে এভাবে, তখন কিন্তু অর্থটা দাঁড়াবে কিন্তু ভাইয়া যেটি। আই হোপ তোমরা এই চারটা এক্সাম্পল সবাই বুঝছো। শোনো, এই রিলেটিভ প্রোনাউনটা সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট। তুমি একটু ক্লাসটা থামিয়ে 2 মিনিট একটু পড়ো ভাইয়া, তোমার জন্য সবচেয়ে বেটার হবে, তোমার জন্য ভাইয়া সবচেয়ে ভালো হবে। কারণ রিলেটিভ প্রোনাউনটা সচরাচর কিন্তু কানেক্টরে বেশি তুমি দেখবা, তোমার কিন্তু বেশি ইউজ করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর দেখো নেক্সট পয়েন্টটা দেখো। ধরো টাইপ নাম্বার 10-এ সামটাইমস অর্থ কি বলো তো? সামটাইমস অর্থ মাঝে মাঝে, আমরা এই শব্দটার সাথে পরিচিত। সামটাইমস অথবা তুমি ইউজুয়ালি ইউজ করতে পারো, এটা দ্বারা বোঝায় মাঝে মাঝে, মাঝে মাঝে
শব্দটা হইতে পারে মাঝে মাঝে। হ্যাঁ, তুমি দেখো যে ড্যাশ আই উইশ, যে আমার আয়ুষ মানে কি, আমার ইচ্ছা করতেছে কি টু ওয়াচ অর্থ দেখা, আমার দেখতে ইচ্ছা করে এ হরর মুভি, একটা ভৌতিক সিনেমা। হরর মুভি তো আমরা জানি মুভি দ্বারা কি বোঝায়, মুভি তো কম বেশি সবাই দেখো তাই না। হরর মুভি দ্বারা বোঝায় এটা আসলে ভূত বা ভৌতিক সিনেমা দেখতে ইচ্ছা করে। তো এই জিনিসটা আমাদের আসলে হরর মুভি কি সবসময় দেখতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে তাই না, যখন আমরা বোরিং ফিল করি বা সো এই ক্ষেত্রে কিন্তু আমরা হরর মুভি কিন্তু দেখে থাকি বা অন্যান্য মুভি কিন্তু আমরা দেখে থাকি। তো এই জন্য আমরা ইউজ করব সামটাইমস, বিকজ সামটাইমস অর্থ হচ্ছে কিন্তু মাঝে মাঝে আই উইশ, আমার ইচ্ছা করে কি করতে, টু ওয়াচ এ হরর মুভি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো পয়েন্টটা দেখো, টাইপ নাম্বার 11, আনডাউটলি, নো ডাউট, নিশ্চিত করে বলা যায় এমন অর্থ বোঝাতে। আনডাউটলি মানে কি, নিঃসন্দেহে, মাথায় রাখবা। নো ডাউট অথবা আনডাউটলি অর্থ হচ্ছে নিঃসন্দেহে। আমরা বলি না ডাউট, এই ডাউট শব্দটাও কিন্তু আমি বলি মাঝে মধ্যে, তোমরা খেয়াল করবা। ডাউট অর্থ কি, সন্দেহ বা মনের ভিতরে কিছু খুঁত থাকা। আর যদি তুমি লাগাও, যদি তুমি লাগাও, তাহলে কিন্তু অর্থটা দাঁড়াবে উল্টাটা, যে নিঃসন্দেহে, কোনো সন্দেহ যেখানে নাই। ওকে, তো আনডাউটলি অথবা নো ডাউট মানে কি, নিশ্চিত করে বলা অর্থে এমন বুঝালে। তুমি দেখো হিজ পাস্ট, তাহার অতীত, অ্যান্ড এবং প্রেজেন্ট, বর্তমান রেকর্ড, মানে তার অতীতের এবং বর্তমানের যে রেকর্ড আছে, ইজ অবভিয়াস, স্পষ্ট, আমাদের কাছে এটা স্পষ্ট। সে অতীতে কি করছে আর বর্তমানে কি করতেছে, তার সব কিছু আমাদের কাছে স্পষ্ট। ড্যাশ হি উইল বিকাম এ ডক্টর ইন ফিউচার, ভবিষ্যতে সে একজন ডাক্তার হবে। হয়তো বা এখানে পড়ালেখা টাইপের কোনো কিছু বুঝাইছে, তাহলে আমি কিন্তু লিখতে পারি আনডাউটলি, নিঃসন্দেহে সে হয়তো বা ভবিষ্যতে একজন ডাক্তার হবে, বা ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হবে, বা একজন টিচার হবে, বা একজন উকিল হবে। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি না। আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 12, দেন অথবা আফটার দ্যাট অথবা অ্যাট লাস্ট অথবা আফটার এ হোয়াইল, এই চারটার ভিতরে তুমি যে কোনো একটা নিজে সিলেক্ট করে নাও। আমি বলবো না তোমাকে চারটাই মুখস্থ করতে, আমি আবারও বলতেছি তুমি চারটার ভিতরে কিন্তু মাথায় রাখবা যে চারটা শব্দের অর্থ কিন্তু সেম, এটা মাথায় রাখবা। সো যখন তুমি সলিউশন করতে যাবা তখন যেন তুমি যে কোনো একটা তুমি বসাইতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? এখানে তুমি যেখানে দেখবা 3টা 4টা করে লেখা দেখতে পাচ্ছ না, ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সব মুখস্থ করতে হবে না। তুমি এই 4টা 5টার ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করবা, যে ওই একটাই কিন্তু তুমি সবগুলাতে বসাবা যখন তুমি বোর্ড কোশ্চেনগুলা সলভ করবা। যেমন ভাইয়া তোমরা কিন্তু জানো, আমি কিন্তু আগেও আলোচনা করেছি, যারা এইচএসসিতে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে ভাইয়া পড়তেছো, তোমাদের জন্য কিন্তু রিফাত ভাইয়া 2026 সালের 1 জানুয়ারির দিকে কিন্তু টাইপ ওয়াইজ 0 to হিরো গ্রামার বুক কিন্তু নিয়ে আসতেছে। যে গ্রামার বইয়ের ভিতরে তোমরা কিন্তু জানো যে এই যে রুলসগুলো যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তো থাকবে, এরই সাথে সাথে বোর্ড কোশ্চেনগুলো থাকবে এমনভাবে, আমি আগেও বলেছি তোমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমার এই কথাগুলো কিন্তু শুনেছো, যে বোর্ড কোশ্চেনগুলো এমনভাবে সাজানো থাকবে, ধরো এ নাম্বারে অ্যান্সারটা কি, আবার বি নাম্বারে অ্যান্সারটা কি, সি নাম্বারে অ্যান্সারটা কি, ডি নাম্বারে অ্যান্সারটা কি, এই অ্যান্সারের ব্যাখ্যা সহকারে থাকবে। সচরাচর তোমরা এই যে বর্তমানে যে গ্রামার বই যেগুলো আছে সেগুলোতে দেখো, ধরো বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে, সেগুলোর অ্যান্সার দেওয়া আছে যে এ নাম্বারে এইটা, বি নাম্বারে এইটা, কিন্তু কেন হয়েছে ওই এ নাম্বারে যে ধরো ইন হয়েছে, সাপোজ ইন, তারপর ধরো 1 হয়েছে, আবার ইনটু হয়েছে, কেন ইন হয়েছে, কেন 1 হয়েছে, কেন ইনটু হয়েছে, এটার ব্যাখ্যা কিন্তু দেওয়া নাই। সো আমার কিন্তু এই বইটার ভিতরে কিন্তু প্রায় প্রত্যেকটা টপিকে, রাইট ফ্রম আ ভার্ব বলো, তুমি ন্যারেশন বলো, তুমি ফ্রেজেস এন্ড ওয়ার্ড বলো, তুমি কমপ্লিটিং সেন্টেন্স বলো, তুমি যে টপিকটার কথাই বলো না কেন, আর্টিকেল, প্রিপোজিশন, সব কিছুতে কিন্তু ভাইয়া তোমার এইভাবে প্রায় প্রত্যেকটা টপিকে 30 থেকে 40টা বিগত বছরে কিন্তু বোর্ড কোশ্চেন থাকবে, এগুলোর ব্যাখ্যা সহকারে থাকবে। এর শুধু এটাই না, আমার এই বইয়ের ভিতরে কিন্তু কিউআর কোডের একটা সিস্টেম থাকবে, যে কিউআর কোডটা জাস্ট তুমি তোমার ফোন দিয়ে স্ক্যান করবা, স্ক্যান করলে এই যে বিগত বছরে 30 থেকে 40টা যে বোর্ড কোশ্চেন আছে না, ওগুলোর সলিউশন ক্লাস আমার তুমি দেখতে পারবা। তাহলে তুমি চিন্তা করো, তোমার গ্রামারের প্রিপারেশনটাকে চাঙ্গা করার জন্য ভাইয়া কিন্তু এই 0 to হিরো এইচএসসি গ্রামার বুক কিন্তু নিয়ে আসতেছে। যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছে তোমরা বলো ভাই আমাদের বই কোথায়, তোমাদের বইও কিন্তু সেম ভাবে আসতেছে, তোমাদের বইয়ের নামে কিন্তু টাইপ ওয়াইজ 0 to হিরো এসএসসি গ্রামার বই, তোমাদের বইও কিন্তু সেম ভাবে কিন্তু সামনে ভাইয়া আমি লঞ্চ করতেছি। তোমরা যদি 2026 সালের পরবর্তী সময় আমার এই ক্লাসটা দেখে থাকো, তোমরা বলবা যে ভাইয়া আমরা আসলে বইটা কোথা থেকে অর্ডার করতে পারি। মাথায় রাখবা, অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না, ফোনের মধ্যে সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে গিয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে rifatacademy.com লিখে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, ক্লিক করবা, ক্লিক করে তারপর তুমি একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে। যখন আসবে এখান থেকে তুমি কিন্তু ভাইয়া
অর্ডার করতে পারবা। তুমি যদি পরবর্তী সময় ক্লাস দেখে থাকো, একটু আমার ওয়েবসাইটটা ভিজিট করবা, তাহলে তুমি সব কিছু এখান থেকে বিস্তারিত তুমি জানতে পারবা। আমি আশা করি তোমরা সবাই এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো। আচ্ছা, তো দেখো তাহলে এখন একটু আমরা খেয়াল করি, আমরা জানি কোথায় ছিলাম, আমরা কিন্তু এই পয়েন্টে ছিলাম। একটু যদি দেখো, টাইপ নাম্বার হচ্ছে কিন্তু 12। টাইপ নাম্বার 12 কি, এখানে যে কোনো একটা কিন্তু ভাইয়া তোমার কি করতে হবে, আমি বলছি যে কোনো একটা তুমি মুখস্থ করবা, এবং বলছে কি যে দেন অথবা আফটার দ্যাট অথবা অ্যাট লাস্ট অথবা আফটার এ হোয়াইল, তারপর কি হয়েছিল এমন কিছুর বর্ণনা করতে। যেমন ফর এক্সাম্পল তুমি দেখো, আমি যদি একটু বলি যে অ্যাট ফার্স্ট প্রথমে আই টুক এ কফি, আমি কফি খেলাম। সাপোজ আমি কফি খেলাম, ড্যাশ আই বট অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনলাম। তার মানে কি, আমি ফার্স্টে কফি খাইছি, তারপর আবার আমি আইসক্রিম কিনছি। সাপোজ তুমি কিছু একটা খাইতে পারো, তারপর অন্য কিছু কিনতে পারো। এই জন্য আমরা কানেক্টর হিসাবে আফটার দ্যাট আমরা ইউজ করতে পারি, অথবা দেন আমরা ইউজ করতে পারি। সচরাচর আমরা কিন্তু এই দেন শব্দটা ইউজ করি। তুমি যদি ইংরেজি বানিয়ে লেখো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই দেন শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউজ করো, তাই না? দেন 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 মানে কি তারপর, দেন মানে কি তারপর। ওকে, এবার দেখো ভাইয়া টাইপ নাম্বার 13, দ্যাট ইজ ওয়াই অথবা ফর দিস অথবা ফর দিস রিজন। এই তিনটার ভিতর থেকে যে কোনো একটা টানা মুখস্থ রাখবা। এটার অর্থ কি ভাইয়া বলো তো? যে দ্যাট ইজ ওয়াই, এটার অর্থ হচ্ছে কিন্তু তোমার তাই। এটা মেইনলি যেটা বোঝায়, দেখো যে পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার সামঞ্জস্য বোঝাতে, পূর্বের একটা ঘটনা সেটার সাথে পরের ঘটনার একটা সামঞ্জস্য বোঝাতে আমরা কিন্তু এই দ্যাট ইজ ওয়াই অথবা ফর দিস অথবা ফর দিস রিজন এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এইগুলোর অর্থ হচ্ছে তাই, অথবা হইতে পারে এই কারণে। ওকে, তুমি দেখো দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি। প্লেস অর্থ হচ্ছে কিন্তু স্থান, ওয়াজ অর্থ ছিল, ভেরি নয়েজি। নয়েজ মানে কি, নয়েজ দ্বারা কিন্তু আমরা বুঝি যে অনেক শব্দ হচ্ছে, এরকম কিছু একটা সাউন্ড হচ্ছে, তাই না? তো এটা মেইন যে অর্থটা সেটা হচ্ছে কিন্তু কোলাহলপূর্ণ। ধরো যে এখানে একটা এমন একটা জায়গার কথা বলছে যেই জায়গাটা কোলাহলপূর্ণ ছিল, মানে লোকজন ছিল, অনেক নয়েজ আসতেছিল। তো ড্যাশ আই লেফট দ্য প্লেস, আমি জায়গাটা ছেড়ে চলে এসেছি, মানে তার কারণে আমি ওই জায়গাটা ছেড়ে চলে আসছি। তো এই জন্য আমি এই আগের সেন্টেন্সটার সাথে পরের সেন্টেন্সটার একটা সামঞ্জস্য করতে আমি লিখতে পারি দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই অথবা ফর দিস রিজন অথবা ফর দিস, আমি ইউজ করতে পারি এগুলা, যে যার কারণে কিন্তু আমি ওই জায়গাটা ত্যাগ করেছি। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। পরে দেখো, পরেরটা দেখো, টাইপ নাম্বার 14, কিছু স্পেশাল কানেক্টর আছে। স্পেশাল কেন স্পেশাল বলা হয় জানো? কারণ তুমি এই কানেক্টরের ভিতরে এগুলো দেখতে পারবা যখন বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করবা। দেখো বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অর্থ কি, উভয়। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড মানে কি, ধরো বোথের পরে, সাপোজ বোথের পরে একটা শব্দ আছে, তারপর এখানে অ্যান্ড দিছে, বা দুই তিনটা শব্দ আছে তারপর অ্যান্ড দিছে, এটা কিন্তু উভয় বুঝাবে। হ্যাঁ, এবার তুমি দেখো ভাইয়া, দেখো আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই। ড্যাশ রেগুলার এক্সারসাইজ, রেগুলার মানে কি প্রতিনিয়ত, এক্সারসাইজ মানে কি ব্যায়াম। ড্যাশে ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েট মানে হচ্ছে কি ভাইয়া বলো তো? ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড, এই ব্যালেন্স দ্বারা বোঝাচ্ছে কি, এটা দ্বারা বোঝাচ্ছে সুষম বোঝায়। তাহলে সুষম খাদ্যাভ্যাস, আর এসেনশিয়াল প্রয়োজন ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। তাহলে ভালো স্বাস্থ্যের জন্য রেগুলার যেভাবে তোমার ব্যায়াম করা উচিত, তারই সাথে সাথে তোমার সুষম খাদ্য গ্রহণ করাও উচিত। তার মানে আমরা এই ক্ষেত্রে দুইটা জিনিস এখানে বুঝাইছে, দুইটা জিনিস এখানে কিন্তু ভাইয়া তোমার মানে ব্যায়ামের কথা বলছে এই একটা, আবার সুষম খাদ্যের কথা বলছে এই একটা। তো এক্ষেত্রে আমরা উভয় শব্দটা ইউজ করব। উভয় ইংরেজিতে কি হয়, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড। তাহলে এখানে আমরা দিব বোথ, বোথ অর্থ হচ্ছে উভয়, রেগুলার এক্সারসাইজ কি কি, যে তোমার হচ্ছে নিয়মিত ব্যায়াম, অ্যান্ড এবং এ ব্যালেন্স দ্যাট সুষম খাদ্য। এই জন্য কিন্তু বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড কিন্তু হয়েছে। আমার কথা ক্লিয়ার? এবার দেখো এইডার ড্যাশ ড্যাশ অর অর্থ কি, হয় এটি না হয় এটি, এরকম এইডার ড্যাশ ড্যাশ অর। আমরা একটু প্র্যাকটিস করি। দেখো এইডার আর নেডার কোথায় আছে, ইউ ক্যান তুমি পারো, ড্যাশ টেক দ্য বাস, তুমি আসলে কিন্তু বাসে যেতে পারো, ড্যাশ ওয়াক টু ওয়ার্ক, মানে হেঁটে কর্মস্থলে যেতে পারো। মানে এখানে তোমাকে এই লাইনের ভিতরে দুইটা কথা বলছে, যে তুমি চাইলে বাসেও যাইতে পারো, আবার চাইলে তুমি ইচ্ছে হাইটাও কিন্তু যাইতে পারো। তো এইরকম ক্ষেত্রে আমরা কিন্তু এইডার ড্যাশ ড্যাশ অর কিন্তু আমরা ইউজ করতে পারি, এটি না হয় ওটি। অর্থাৎ ইউ ক্যান এইডার টেক, তুমি হয় বাসেও যেতে পারো, হ্যাঁ বাস অথবা ওয়াক টু ওয়ার্ক, তুমি কিন্তু হেঁটে হাইটাও কিন্তু তোমার কর্মস্থলে কিন্তু যাইতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? সো এইভাবে যদি বোঝায় তখন সেই ক্ষেত্রে কিন্তু কি ইউজ করব, এইডার ড্যাশ ড্যাশ অর। এবার দেখো নেইদার ড্যাশ ড্যাশ তোমার নর মানে কি, এটি না ওটিও নয়, এটা কিন্তু নয় হিসাবে বসবে। নেইদার আর নরটা কিন্তু নয় মানে না হিসাবে বসবে, আর এইদারটা এটা কিন্তু তোমার হয় হিসাবে বসবে। তুমি দেখো
চিন্তা করো, শি লাইকস, সে পছন্দ করে ড্যাশ কফি, কফি ড্যাশ টি। অর্থাৎ এটার অর্থটা দাঁড়ায়, তুমি যদি শি লাইকসের পর একটা নেইদার দাও, তারপর কফি দিয়ে যদি নট, এটার অর্থ দাঁড়ায় সে কফি বা চা কোনোটাই পছন্দ করে না। নট থেকে, নট মানে কি না, নো মানে কি না, ওই নো থেকে বা নট থেকে কিন্তু নেইদার ড্যাশ ড্যাশ নট শব্দটা আসছে। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এটা ডান। এবার দেখো নট অনলি বাট অলসো। সো এটা তোমরা কিন্তু সবাই জানো, নট অনলি এবং বাট অলসো। আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে হি ইজ ড্যাশ এ ট্যালেন্টেড সিঙ্গার, সে একজন ট্যালেন্টেড গায়ক। ট্যালেন্টেড মানে কি প্রতিভাবান, ট্যালেন্ট আছে, আমরা বলি না ওর মাথায় অনেক ট্যালেন্ট আছে। ড্যাশ এ স্কিল ড্যান্সার, আবার একজন নৃত্যশিল্প। সো একজনের ভিতরে কিন্তু অনেকগুলা গুণ থাকতে পারে, ঠিক আছে? একজন পার্সনের ভিতরে যে শুধুমাত্র সে একটা কাজই পারে এরকমটা না, তার ভিতরে অনেক গুণ কিন্তু থাকতে পারে, সে অনেকগুলা কিন্তু কাজ করতে পারে। যেমন তুমি চিন্তা করো, সে একজন গায়কই নয়, বরং সে একজন নৃত্যশিল্প। একই সাথে সাথে সে একজন গায়ক আবার নৃত্যশিল্প, একজনের ভিতরে অনেক গুণ কিন্তু ভাইয়া থাকতে পারে। দেখো হি ইজ ড্যাশ এ ট্যালেন্টেড সিঙ্গার, তার মানে আমরা এখানে নট অনলি ইউজ করবো, যে নট অনলি এ ট্যালেন্টেড সিঙ্গার, সে একজন প্রতিভাবান গায়ক নন। সো ড্যাশ এ স্কিল ড্যান্সার, একজন দক্ষ নৃত্যশিল্প। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটা আমাদের কিন্তু গেল। সো এই হচ্ছে কিন্তু আমাদের টাইপ নাম্বার হচ্ছে কিন্তু 14। এরপর আসে কিন্তু ভাইয়া, আমরা যদি নেক্সট একটু দেখি টাইপ নাম্বার 15। এক্সপেক্ট অর্থ কি জানো? ছাড়া অথবা ব্যতীত। অনেক সময় তোমার এই শব্দটা ইউজ করা লাগতে পারে। এক্সপেক্ট মানে কি? ছাড়া অথবা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। একটু পড়ো, যেমন কিরকম আমি একটু এক্সাম্পল দেখাই যে ড্যাশ ইউ অল আর গোয়িং বেটার ইন মাই লাইফ, অর্থাৎ আমার জীবনে সবাই না, এটা হবে সবই ভালো যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো, এমন একটা লাইন তোমাকে কেউ একজন লিখে দিল, যে বলল আমার জীবনে সবই ভালো যাচ্ছে, তার মানে তার আগে কি হইতে পারে? তুমি যদি আগে একটা এক্সেপ্ট লাগায়া দাও, তো এক্সেপ্ট লাগাইলে যেটা হবে, অর্থটা হবে তুমি ছাড়া আমার জীবনে সবকিছুই ভালো যাচ্ছে। বিষয়টা তুমি বুঝো? তো এই ক্ষেত্রে তুমি ছাড়া বা ব্যতীত, এই জন্য আমরা কি করতে পারি? আমরা অ্যাকসেপ্ট এই শব্দটা কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখো টাইপ নাম্বার 16, দো অলদো। এই দো অলদোর ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি, তুমি দেখবা কানেক্টরের ক্ষেত্রে দো অলদো কিন্তু আছে। দো মানে কি? যদিও। অলদো মানে কি? তবুও, যদিও বা তবুও এমন ঘটনা বোঝাতে। যেমন ড্যাশ হি ইজ পুয়ার, সে একজন গরিব। ড্যাশ হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে যদি আমরা দো শব্দটা ইউজ করি, দো অর্থ যদিও সে গরিব, তারপর কিন্তু তারপরও সে একজন কি? সৎ। গরিবের ভিতরে অনেকে থাকে না, সৎ থাকে না? অবশ্যই আছে, অহরহ আছে। তুমি একটু চারপাশে তাকাও, তাহলে তুমি দেখতে পারবা। ওকে, সো এটাই যে যদিও হি ইজ পোর, সে হচ্ছে কিন্তু দরিদ্র, হি ইজ অনেস্ট, সে হচ্ছে কিন্তু সৎ। তো অলদো আমরা ইউজ করবো যদিও বা তবুর ক্ষেত্রে, যদিওর ক্ষেত্রে, মেনলি কিন্তু যদিওর ক্ষেত্রে। এবার দেখো টাইপ নাম্বার 17, অ্যাকর্ডিংলি মানে কি ভাইয়া? অনুযায়ী, অথবা তুমি অ্যাকর্ডিং টু ইউজ করতে পারো। দুইটার ভিতরে একটা সিলেক্ট করো, মানে কি? অনুসারে, যে কোনো মত বা ঘটনা অনুসারে। তুমি দেখো ড্যাশ দা স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যান অনুসারে কিন্তু আমরা বলতে পারি, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে কিন্তু পরিসংখ্যান। মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, মেসি হচ্ছে কি? বিশ্বের সেরা একজন ফুটবলার। তো এই ক্ষেত্রে এই যে অনুসারে, এটা কিন্তু পরিসংখ্যান অনুসারে। তো আমরা এই পরিসংখ্যান অনুসারে আমরা কি ইউজ করব? আমরা অ্যাকর্ডিং টু ইউজ করব। কি ইউজ করব? এই অ্যাকর্ডিং টু। তো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক, পরিসংখ্যান অনুসারে। আমার কথা বুঝতে পেরেছো? অনুসারে যদি আসে বা কোনো যদি বসানো লাগে, তখন আমরা অ্যাকর্ডিং টু ইউজ করবো। টাইপ নাম্বার 18, ইফ অথবা আনলেস। এই শব্দ দুইটা কিন্তু সবচেয়ে বেশি বসে। এই দো অলদো কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এই অ্যাকর্ডিং টু এটাও ভাইয়া ইম্পর্টেন্ট। আবার ইফ অথবা আনলেস, ইফ অর্থ কিন্তু যদি, আর আনলেস অর্থ হচ্ছে কি ভাইয়া বলো তো? যদি না বুঝায়। এটা মেনলি কিন্তু শর্ত প্রকাশে। যেমন ড্যাশ ইউ ওয়ার্কআউট মোর, যে তুমি যদি ড্যাশ ইউ ওয়ার্কআউট মোর, বেশি ব্যায়াম করো, তার মানে আমরা এখানে আগে দিতে পারি ইফ ইউ ওয়ার্কআউট মোর, তুমি যদি বেশি করে ব্যায়াম করো, তাহলে ইউ উইল বিকাম এ বেটার জিমনেস্ট, তুমি একজন ভালো জিমনেস্ট হয়ে উঠবে। কেন? ইউ উইল, এটা ভবিষ্যতের কথা বলছে, বসবে কিন্তু। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ইফ ইউজ করতে পারি। এটা মেইনলি কিন্তু ইফ অথবা আনলেসটা শর্তের ক্ষেত্রে কিন্তু এসে থাকে। আই হোপ তোমরা বুঝছো। দেখো টাইপ নাম্বার 19, অ্যাট দ্য সেম টাইম অর্থ কি? একই সময়, অথবা অ্যাট দ্যাট টাইম। ভাইয়া তুমি দেখো অ্যাট দ্যাট টাইম, দুইটার ভিতরে একটা, যে কোনো একটা তুমি সিলেক্ট করো যে তুমি কোনটা ভাইয়া বসাবা, যে একই সময় অথবা সেই সময় বুঝাতে। তুমি দেখো এক্সাম্পল, আই ওয়াজ ক্লিনিং মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করতেছিলাম। আই ওয়াজ ক্লিনিং মানে কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস না, আই ওয়াজ, এটা পাস্ট কন্টিনিউয়াস, আমি বুঝছিলাম আই অ্যাম।
বাট এটা হবে আই ওয়াজ ক্লিনিং, আমি পরিষ্কার করতেছিলাম অতীতে, পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তো মাই রুম আমার ঘর পরিষ্কার করতেছিলাম, ড্যাশ মাই ইয়ঙ্গার সিস্টার, আমার ছোট বোন, ইয়ঙ্গার সিস্টার মানে কি ছোট বোন, ওয়ান্ট অর্থ কিন্তু ভাইয়া চাওয়া, ওয়ান্টেড টু মানে কি চেয়েছিল, ইন্টার মানে প্রবেশ করতে, ইনটু মাই রুম আমার রুমের ভিতরে প্রবেশ করতে চেয়েছিল, আমার ছোট বোন আমার রুমে ঢুকতে চাইছিল, মানে যখন আমি ঘর পরিষ্কার করতেছিলাম তখন আমার ছোট বোন আমার ঘরের ভিতরে বা আমার রুমের ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাট দ্য সেম টাইম একই সময় বা সেই সময়। ওকে, কোনো কাজ ধরো তুমি করতেছো, তার ভিতরে কেউ একজন প্রবেশ করলো বা কেউ আসতে চাইলো বা কেউ যেতে চাইলো, তখন আমরা কিন্তু লিখতে পারি অ্যাট দ্য সেম টাইম। ওকে, এবার দেখো টাইপ নাম্বার 20, ইন অর্ডার টু মানে কারণ বুঝাতে কিন্তু এটা ব্যবহৃত হয়। এটা কি বুঝাতে ভাইয়া? কারণ বুঝাতে। তুমি দেখো ড্যাশ গেট এ গুড জব, মানে ভালো চাকরি পেতে ইউ হ্যাভ টু স্টাডি মোর, তোমার অনেক বেশি পড়াশোনা করতে হবে। তাহলে তুমি এটা বাস্তব কথা, তুমি যদি ভালো একটা চাকরি পেতে চাও তোমার স্টাডি তো অবশ্যই করতে হবে, তাই না? মানে হচ্ছে এক্ষেত্রে কিন্তু কারণ বুঝাইছে। কারণটা কি? কারণ হয়েছে কিন্তু যে ভালো চাকরি পাওয়ার জন্য, এটাই মেইন কারণ। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন অর্ডার টু ইউজ করতে পারি, ইন অর্ডার টু গেট এ গুড জব, ভালো চাকরি পাওয়ার জন্য তোমার আরো কি করতে হবে? ইউ হ্যাভ টু স্টাডি মোর, তোমার অনেক বেশি কিন্তু পড়াশোনা করতে হবে। দেখো অ্যাজ অথবা সিন্স, এটাও ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। এটা কারণ বর্ণনার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত, এটা কারণ। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে ভাইয়া। ইন অর্ডার টু মেইনলি যেটা তোমার, সেটা হচ্ছে উদ্দেশ্য বুঝাতে ভাইয়া। কি? উদ্দেশ্য বুঝাতে। আমি আবারও বলি, এটা কিন্তু উদ্দেশ্য বুঝাতে। ইন অর্ডার টু তোমার উদ্দেশ্য, আবার কারণও বোঝায়। আর এই অ্যাজ আর সিন্সটা কিন্তু কারণ বুঝাতে, এটা মাথায় রাখবা। এখানে কিন্তু উদ্দেশ্য কি ছিল? এখানে উদ্দেশ্য ছিল কিন্তু ভালো চাকরি পাওয়ার, হ্যাঁ, আবার কারণও কিন্তু ছিল, কিন্তু মেইন হয়েছে ইন অর্ডার টুটা উদ্দেশ্য হিসাবে আসে, উদ্দেশ্য। ওকে, মাথায় থাকবে, ইন অর্ডার টু কি হিসাবে আসে? উদ্দেশ্য। আর অ্যাজ অথবা সিন্স কিন্তু কারণ বর্ণনার ক্ষেত্রে, যেমন অ্যাজ ইউ আর ক্যাপাবল, তুমি যতটা সক্ষম, ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারো। ঠিক আছে, তুমি যতটা সক্ষম দেখে আমি মনে করতেছি যে না, তুমি যতটা সক্ষম তুমি এটা কিন্তু তাহলে করতে পারবে। তো এই যে কারণ, অ্যাজ ইউ আর ক্যাপাবল, এখানে কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে কিন্তু ভাইয়া তুমি সক্ষম। এবার দেখো টাইপ নাম্বার 22, নাওএডেজ তারা কি বোঝায়? বর্তমানে বোঝাচ্ছে, বা নাও বা অ্যাট প্রেজেন্ট, তিনটার ভিতর থেকে একটা তুমি বসাবা যে বর্তমান পরিস্থিতি যদি বোঝায়। ড্যাশ করোনা ভাইরাস হ্যাজ বিকাম এ বাস্ট ওয়ার্ড, অর্থাৎ করোনা ভাইরাস একটা গুঞ্জন শব্দে পরিণত হয়েছে, গুঞ্জন শব্দে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারি কি? নাওএডেজ, মানে হচ্ছে কিন্তু আজকাল। নাওএডেজ মানে কি? আজকাল। ওকে, ডান। এরপর দেখো আমাদের লাস্ট টাইপ নাম্বার 23। টাইপ নাম্বার 23 কি বলছে একটু খেয়াল করি। দুইটা বিপরীত ক্লাউজ যুক্ত করতে যে বলছে দো অল দো ব্যবহৃত হয়। দুইটা বিপরীত ক্লাউজ যুক্ত, দো অল দোর ব্যবহার মানে কি? যদিও। সো মেইনলি কিন্তু যদিও অর্থে আমরা কিন্তু এই দো অল দো ইউজ করব। পূর্বে কিছু বুঝাতে আমরা জানি প্রিভিয়াসলি আমরা শব্দটা ইউজ করতে পারি, প্রায় বা মাঝে মাঝে ঘটে, যেমন অফেন বা প্রায় বা সামটাইমস, মাঝে মধ্যে, আমরা তখন এগুলো ইউজ করতে পারি। দুইটার ভিতর থেকে একটা। শুধুমাত্র মানে কি? অনলি। বর্তমান সময় নাও বা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, এগুলো আমরা পড়ে আসছি ধারাবাহিক কোনো ঘটনা বুঝাতে, বা যেমন ফাইনালি বা এট লাস্ট, এগুলা। এবার দেখো স্বাভাবিক কোনো কিছু বুঝাতে ন্যাচারালি, যদিও, ইভেন, ইফ অথবা দ্যাট, আর কোনো কিছু কারণ বুঝাতে বিকজ। সো এই কয়টা তুমি যদি পারো, তোমার পক্ষে যদি ভাই সম্ভব হয়, একটু পড়ো যদি পসিবল হয়। বাট আমাদের মেইন যে 22টা কিন্তু আমাদের শেষ, ওগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ আসবে। যদি তুমি সলিউশন ওগুলার বাড়তি দেখো, তুমি তোমার মতো করে এই 22টা যে শিখছো এর বাইরে আদৌ বসার কোনো দরকার নাই। তাতে যে যাই বলো, হিসাব সোজা। আমি যে কয়টা পড়াইছি এগুলোর ভিতর থেকে এসএসসি বলো, এইচএসসি বলো, বাট আজকের ক্লাসটা কিন্তু বিশেষ করে এইচএসসিদের জন্য ভাইয়া। তোমাদের ভাইয়া কমান আসবে, এটা মাথায় রাখো। এখন আমরা একটু কি করবো ভাইয়া? প্র্যাকটিস করব। ওকে, সো আমরা টোটাল টাইপ শিখছি কয়টা? কানেক্টরের ক্ষেত্রে 23টা টাইপ শিখছি, ইম্পর্টেন্ট টাইপ। এবং কোন সময় আমরা কি বসাবো বলছি না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ভাইয়া কথা বলছি যে ধরো এই যে 3 থেকে 4টা থাকবে, 3 থেকে 4টার ভিতর থেকে তুমি মুখস্থ করবা ভাইয়া একটা, বসাবা তুমি অ্যান্সারে একটা, যে কোনো একটা ভাইয়া তুমি বসাবা, একটা যে কোনো একটা বসাবা, তাহলেই কিন্তু হবে। এখানে কিন্তু কানেক্টরের ক্ষেত্রে যে বলছিলাম যে ভাইয়া তোমার ভুল হবে এরকমটা না, তুমি যদি বুঝে অর্থ বুঝে যদি তুমি অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু একেবারে স্যাররা ফুল মার্ক দিবে এবং তোমার সবকিছু কারেক্ট হবে। এটা দেখো ঢাকা বোর্ড 2024-এর কিন্তু একটা কোশ্চেন আসছে। তুমি দেখো কি বলছে, টিচিং মানে কি ভাইয়া বলো তো? শিক্ষা দেওয়া। তো শিক্ষা ইজ হচ্ছে এ নোবেল প্রফেশন, মহৎ গুণ। শিক্ষা হচ্ছে কিন্তু একটা মহৎ গুণ, ঠিক আছে। ড্যাশ টু বি এ টিচার, তাহলে একজন টিচার হওয়ার জন্য
খেয়াল করো, ওয়ান মাস্ট প্রসেস সাম নোভেল কোয়ালিটিস টু, তার ভিতরে কিছু গুণ থাকা দরকার। বিষয়টা তুমি বুঝো। যেমন এখানে কিন্তু আমি অর্থটা কিন্তু লিখে রাখছি তোমাদের জন্য, যে এই যে শিক্ষক হতে হলে কিন্তু তোমার কিছু মহৎ গুণাবলী থাকতে হবে, কিছু মহৎ গুণাবলী কি করতে হবে, যে থাকতে হবে। তুমি দেখো, তাহলে তুমি চিন্তা করো এই যে বাক্যটার ভিতরে এখানে কি বুঝাইছে, এই বাক্যটার ভিতরে কিন্তু একটু যদি খেয়াল করো, এখানে কিন্তু একটা উদ্দেশ্য বুঝাইছে। ভালো করে তাকাও, উদ্দেশ্য বুঝাইছে কেন, যে টু বি এ টিচার, শিক্ষক হওয়ার জন্য উদ্দেশ্য কি, শিক্ষকতা, মানে তোমার শিক্ষক হবা, তোমার উদ্দেশ্য কি, শিক্ষক। তো শিক্ষক যদি তুমি হতে চাও, এটা একটা উদ্দেশ্য, তাহলে আমরা জানি উদ্দেশ্যের ক্ষেত্রে আমাদের যে টাইপটা আমি পড়াইছি সেটা হচ্ছে কিন্তু ইন অর্ডার টু আমরা ইউজ করব। আমি একটু তোমাদেরকে দেখাইতে চাই, তুমি দেখো আমি এই মাত্র তোমাদেরকে ভাইয়া পড়াইছি, এই মাত্র, এই যে দেখো টাইপ নাম্বার 20 ছিল, যদি উদ্দেশ্য বুঝায় তখন আমরা রিল্যাক্সে চোখটা বুঝা ইন অর্ডার টু ইউজ করবো। যেমন এখানে ছিল ড্যাশ টু গেট এ গুড জব, ভালো চাকরি পাওয়ার জন্য তোমার পড়াশোনা করতে হবে। এখানে উদ্দেশ্য আছে না, অবশ্যই উদ্দেশ্য আছে, কি, চাকরি, চাকরি পাওয়াটা হচ্ছে কিন্তু তোমার উদ্দেশ্য। তো উদ্দেশ্য যদি বুঝায় আমরা ইন অর্ডার টু ইউজ করবো। ঠিক সেম ভাবে এখানে কিন্তু শিক্ষকতা, তোমার হচ্ছে শিক্ষক হওয়া, তো শিক্ষক হওয়া কিন্তু একটা উদ্দেশ্য, এই জন্য আমরা কিন্তু এখানে কি ইউজ করবো, ইন অর্ডার টু। বাট যেহেতু সামনে আমাদের টু আছে, এই জন্য আবার টু দিও না, আবার ইন অর্ডার, শুধু ইন অর্ডার দিয়ে দেবা, যেহেতু সামনে টু আছে। ইন অর্ডার টু বি এ টিচার, একজন শিক্ষক হওয়ার জন্য ওয়ান মাস্ট প্রসেস সাম নোভেল কোয়ালিটিস, কিছু মহৎ গুণ থাকা দরকার। আচ্ছা, ড্যাশ হি শুড বি এ স্টুডেন্ট, তাহলে সে হতে হবে একজন ছাত্র। শিক্ষক হতে হলে তার আগে প্রথমেই হতে হবে একজন ছাত্র। এটা কি তুমি মানো? প্রথমে কিন্তু বলছে কি, শিক্ষক হওয়ার জন্য আগে তার কি হইতে হবে, ছাত্র হইতে হবে। এটা বাস্তব কথা, ছাত্র থেকেই তো শিক্ষক হয়, তাই না? তার মানে আমরা কিন্তু একটা জিনিস জানি, কোনো কিছু যদি তুমি দেখো যে শুরু হইতেছে না, তুমি একেবারে বাক্যগুলো তুমি বলবা, ধাপে ধাপে বলবা, তখন আমরা ইউজ করবো কি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। আমাদের টাইপ অনেক কিন্তু আমরা শিখছি। আমি যদি একটু তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই, দেখো তুমি একটু ভালো করে দেখো ভাইয়া, টাইপ অনটা একটু খেয়াল করো। এই যে টাইপ অনে কি ছিল, ধরো একটা ঘটনা, এই ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বুঝাতে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কিন্তু আমরা ইউজ করবো, আবার ফাইনালিও আমরা ইউজ করবো। ফাইনালি শব্দটা একেবারে লাস্টে আমরা ইউজ করবো। ওকে, ধরো কথাবার্তা শেষ, ঘটনা শেষ, তখন আমরা কিন্তু ফাইনালি ইউজ করতে পারি। তাহলে তুমি দেখো এখানে শিওর, যেহেতু এখানে শিওর, আই এম শিওর যে ভাইয়া এখানে তোমার কি বসাইতে হবে, ফার্স্টলি কিন্তু বসাইতে হবে। তাহলে এখানে আমরা বসাবো ফার্স্টলি। ওকে, ফার্স্টলি মানে কি, প্রথমত হি শুড বি, তার হতে হবে একজন ছাত্র। এবার দেখো ড্যাশ টিচিং ইজ এ রিলেটেড, যেহেতু শিক্ষা হচ্ছে তোমার হচ্ছে কিসের সাথে, জ্ঞানের সাথে সম্পর্কিত। এখানে কিন্তু একটা কারণ বুঝাইছে, কি বুঝাইছে ভাই, এখানে কারণ বুঝাইছে। কি কারণ, তুমি দেখো আমরা কিন্তু নর্মালি জানি, আমরা কিন্তু এই টাইপটা কিন্তু শিখছি যে ভাইয়া যদি তোমার কোনো কারণ বুঝায়, যেমন তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ অথবা সিন্স আমরা ইউজ করব। সিন্স, বিশেষ করে সিন্স শব্দটা, অথবা অ্যাজ তুমি ইউজ করতে পারো, যে তুমি যতটা সক্ষম তুমি এটা কিন্তু করতে পারবে। তো বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া, সেম ভাবে আমরা এখানে কি ইউজ করব, সিন্স শব্দটা কিন্তু আমরা ইউজ করব। সিন্স টিচিং, যেহেতু আমরা দিব এখানে, যেহেতু টিচিং অর্থাৎ মানে হচ্ছে শিক্ষা ইজ রিলেটেড, সম্পর্কিত, কিসের সাথে সম্পর্কিত, নলেজ, জ্ঞানের সাথে। হি ক্যান নট অ্যাকোয়ার, সে অর্জন করতে পারবে না, সে জ্ঞান অর্জন করতে পারবে না, আনলেস অর্থ কি জানো, যদি না। কেন আনলেস বসছে, কারণ এখানে একটা শর্ত বুঝাইছে। কি শর্ত, যদি সে মানে স্টুডেন্ট না হয় তাহলে সে অর্জন করতে পারবে না। একজন শিক্ষক সে যত মাপের বড়ই হোক না কেন, সে যদি ছাত্র না হয় ফার্স্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কি করতে পারবে না, সে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে না। এই কথাটাই কিন্তু বলছে। আমরা জানি শর্ত বুঝাইলে ইফ অথবা আনলেস, ইফ এখানে আমি বসাইতাম, কিন্তু আনলেস অর্থ হচ্ছে কি জানো, যদি না, এটা কিন্তু পুরোটাই না বুঝাইছে, যে যদি না সে একজন ছাত্র হয়। অর্থ মিলানোর জন্য কিন্তু আমরা আনলেস দিছি। আই হোপ তোমরা এতটুকু ক্লিয়ার। এরপর দেখো ভাইয়া, পরেরটা দেখো, ড্যাশ এ টিচার থিংস, একজন শিক্ষক চিন্তা করে, ড্যাশ হি নোস এভরিথিং, সে সব কিছুই জানে। তাহলে এখানে শর্ত বুঝাইছে, শর্তের ক্ষেত্রে আমরা কিন্তু দিতে পারি ইফ যদি এ টিচার, একজন শিক্ষক, থিঙ্ক চিন্তা করে, ড্যাশ হি নোস এভরিথিং, সে সব কিছুই জানে। আমরা জানি যে এইখানে ভাইয়া একটা রিলেটিভ প্রোনাউন তোমার বসাইতে হবে, রিলেটিভ প্রোনাউন কিন্তু বসাইতে হবে। কেন, কারণ এই আগেরটার সাথে পরেরটার সম্পর্ক স্থাপন করার জন্য। তাহলে রিলেটিভ প্রোনাউন, যে ড্যাশ হি নোস, দ্যাট আমরা ইউজ করতে পারি, দ্যাট যে হি নোস, সে সব কিছু জানে, এভরিথিং সব কিছু, এই জন্য আমরা এখানে কিন্তু দ্যাট ইউজ করতে পারি।
দ্যাট কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, এটা একটা রিলেটিভ প্রোনাউন। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, আমি তোমাদেরকে এই টাইপটা কিন্তু শিখাই দিয়েছি, যে টাইপ নাম্বার 9 ছিল। রিলেটিভ প্রোনাউন কি কাজ করে? একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের কানেক্ট করে, সংযোগ স্থাপন করে দেয়, তাই না? এবং আমরা এই ক্ষেত্রে হু, হুইচ অথবা দ্যাট, আবার হোয়ার, হোয়েন, এগুলোর কিন্তু আমরা ব্যবহারটা কিন্তু জেনেছি, তাই না? সো আমি আশা করি তোমরা এতটুকু বুঝছো। এক্ষেত্রে আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করবো, যে দ্যাট হি নোস এভরিথিং, যেন সে সব কিছু জানে। এবার দেখো, হি ক্যান নট বি এ গুড টিচার, তাহলে সে একজন ভালো কি শিক্ষক নয়। একজন টিচার যদি মনে করে যে সবই জানে, তাহলে সে কখনোই ভালো শিক্ষক হইতে পারবে না। ওকে, তারপর ড্যাশ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। থার্স্ট দ্বারা কি বোঝায়? আমরা থার্স্টি করে পড়ছি না, অর্থকে তৃষ্ণার্ত কাক, ওই গল্পটা পড়ছি না? ওই থার্স্ট অর্থ হচ্ছে কিন্তু তৃষ্ণার্ত, ফর অর্থ জন্য, নলেজ, তার কিন্তু জ্ঞানের জন্য তৃষ্ণার্ত থাকতে হবে। ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি, এটা হচ্ছে কিন্তু তার দ্বিতীয় সেরা একটা গুণ অফ এ টিচার, শিক্ষকতার ক্ষেত্রে। শিক্ষক হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও তার কিন্তু জ্ঞান চর্চা কিন্তু করতে হবে, তার জ্ঞানের প্রতি একটা তৃষ্ণা থাকতে হবে, তার রিচার্জ করতে হবে, তার পড়াশোনা করতে হবে, এটাই বুঝাইছে। তাহলে আমরা একটু যদি চিন্তা করি, আমরা কিন্তু প্রথমে দিছিলাম যে ফার্স্টলি তার মানে প্রথমত তার একজন ছাত্র হইতে হবে। এখন যে বাক্যটা বলছে, এটা কিন্তু বলছে যে তার জ্ঞানের প্রতি তার কি থাকতে হবে? তার জ্ঞান অর্জনের প্রতি তৃষ্ণার্ত থাকতে হবে। তাহলে আমরা রিল্যাক্স এটা দিতে পারি সেকেন্ডলি, কারণ ঘটনার ক্রম বুঝাইছে। এটা কিন্তু ঘটনার প্রথম ক্রম ছিল, এটা পরের ক্রম, পরের স্টেপ, যে তার কিন্তু জ্ঞানের প্রতি একটা তৃষ্ণা থাকতে হবে। ড্যাশ এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট। অর্থ কি বলো তো? সাইকোলজিস্ট একে বলতে পারবা ভাইয়া মানে কি? মনোবিজ্ঞানী। দেখো, ড্যাশ একজন শিক্ষককে একজন তোমার মনোবিজ্ঞানী হতে হবে। চিন্তা করো ভাই, তাহলে তুমি একটু চিন্তা করো যে এখানে পরের লাইনে হয়তো বা বলছে, এর পরের লাইনে এটা আমরা কিন্তু দিতে পারি থার্ডলি, THIRDLY, থার্ডলি তৃতীয়ত, এ টিচার একজন শিক্ষকের শুড বি হওয়া উচিত সাইকোলজিস্ট, একজন মনোবিজ্ঞানী হওয়া উচিত। ঠিক আছে, তো ডিফারেন্ট স্টুডেন্টস অর্থাৎ আলাদা শিক্ষার্থীরা হ্যাভ ডিফারেন্ট ওয়ে অফ লার্নিং, শেখার কিন্তু বিভিন্ন ওয়ে আছে। ড্যাশ দ্য টিচার নিডস টু বি, সো ড্যাশ দ্য টিচার শিক্ষকের নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজিস্ট। তো এটার অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া এইটা, যে শিক্ষককে তার শিক্ষার্থীদের মনোবিজ্ঞান অধ্যয়ন করে শিক্ষা দিতে হবে। তাহলে আমরা এখন এখানে কি ইউজ করতে পারি? ও অথবা দেয়ার ফর, কারণ আমরা সো শব্দটা তখনই ইউজ করব। সো অতএব দ্য টিচার শিক্ষকের নিডস টু টিচ, শিক্ষা দেওয়া উচিত বা শিক্ষা দেওয়া প্রয়োজন। নিডস অর্থ কি? প্রয়োজন। হিজ স্টুডেন্ট তার শিক্ষার্থীদের, বা স্টাডিং পড়াশোনা করার মাধ্যমে, দেয়ার তাদের সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী। এখানে কিন্তু স্পষ্ট কিন্তু লেখা আছে যে মনোবিজ্ঞান অধ্যয়ন করে তারপর কিন্তু শিক্ষা দিতে হবে। ওকে, এবার তুমি দেখো পরেরটা। ফোর্থলি চতুর্থত, এ টিচার একজন শিক্ষক শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, তার কিন্তু ভালো একটা ডেলিভারি পাওয়ার থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ একজন শিক্ষকের ভালো ডেলিভারি কিন্তু ক্ষমতা থাকা প্রয়োজন। ঠিক আছে, যেমন কিরকম তুমি চিন্তা করো যে ড্যাশ এক্সাম্পল আমরা কিন্তু দিতে পারি, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অথবা তুমি অন্য কিছু কিন্তু এখানে দিতে পারো। আমি এখানে ফর এক্সাম্পল দিব, বিকজ আমরা কিন্তু জানি আমরা এই টাইপটা কিন্তু শিখছি, ভাইয়া শিখছি। যদি উদাহরণ বোঝায়, কত নাম্বার টাইপ ছিল আমাকে একটু স্মরণ করাই দিবা ভাইয়া? কত নাম্বার টাইপটা ছিল? যে এই যে দেখো, টাইপ নাম্বার 7 ছিল। যদি তোমার উদাহরণ হিসাবে কোনো কিছু বোঝায়, তখন আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স অথবা সাস আমরা ইউজ করতে পারি। তুমি তিনটার ভিতর থেকে যে কোনো একটা দিবা, যে কোনো একটা তুমি মুখস্থ করো, আমি সেটাই কিন্তু বলছিলাম। তো আমরা কিন্তু দিতে পারি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ হিজ ভয়েস, তার ভয়েসটা হওয়া উচিত, মানে শুড বি হওয়া উচিত ক্লিয়ার, একেবারে স্পষ্ট, ড্যাশ আর্টিস্টিক, এবং আর্টিস্টিক মানে হচ্ছে কিন্তু শৈল্পিক হওয়া উচিত। তাহলে তুমি চিন্তা করো, আমরা এখানে দিতে পারি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক্স, এখানে আমরা অ্যান্ড ইউজ করতে পারি, নর্মাল একটা জিনিস, অ্যান্ড তোমার হচ্ছে কি আর্টিস্টিক। এতটুকু বুঝছো যে তার ভয়েসটা, তোমরা যদি একটু খেয়াল করো, এখানে খেয়াল করবা যে তার কণ্ঠস্বরটা বা তার ভয়েসটা স্পষ্ট হওয়া উচিত, তারই সাথে সাথে কিন্তু তোমার এই যে শৈল্পিক হওয়া উচিত। এই জন্য আমরা কি ইউজ করছি? অ্যান্ড ইউজ করছি। ডান। ড্যাশ টিচার শুড বি, একজন শিক্ষকের হওয়া উচিত অ্যান অ্যাক্টর, অভিনেতা।
তার মানে তুমি চিন্তা করো ওই লাইনের সাথে এই লাইনটাকে আমরা যদি এখন বা ওই ঘটনার সাথে এই ঘটনাকে যদি আমরা কানেক্ট করতে চাই, আমরা কিন্তু শিখছি কত নাম্বার টাইপ একটু যদি আমি তোমাদেরকে দেখাই ভাইয়া, খেয়াল করো। টাইপ নাম্বার 3-তে যে মূল ঘটনার সাথে অতিরিক্ত যদি আমরা কোনো কিছু বাড়তি কোনো কিছু যদি অ্যাড করতে চাই, আমরা মোর ওভার ইউজ করতে পারি বা ইন অ্যাডিশন অথবা বিসাইড। তুমি এর ভিতর থেকে যে কোনো একটা বসাবা। ধরো আমি বিসাইড বসাবো, বিসাইড মানে কি এছাড়াও বা পাশাপাশি। তুমি একটু খেয়াল করো, একটু এই লাইনটা খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা। একটু খেয়াল করো এখানে কি বলছে, এখানে ড্যাশের টিচার মানে আমি দিতে পারি ভাইয়া বিসাইড মানে কি পাশাপাশি। এই টিচার একজন শিক্ষকের শুড বি হওয়া উচিত অ্যান অ্যাক্টর অভিনেতা হওয়া উচিত, একজন এর পাশাপাশি একজন শিক্ষকের অভিনেতা হওয়া উচিত। ড্যাশ হি নিডস টু বি আপ, এখানে আমরা দিব বিকজ, বিকজ CAUS, বিকজ মানে কি কারণ, কারণ হি নিডস তার প্রয়োজন টু বিহেভ আচরণ করা অ্যাকর্ডিং টু অনুযায়ী দ্য ক্লাসরুম সিচুয়েশন, শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী তার আচরণ করা উচিত। কারণ তুমি চিন্তা করো একজন শিক্ষক যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন কিন্তু বিভিন্ন ধরনের স্টুডেন্ট কিন্তু সেখানে আছে, তাই না? বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট আছে। তো ওই ক্লাসরুমের পরিস্থিতি বুঝে কিন্তু ওই শিক্ষকের কিন্তু আচরণ করা উচিত। এই জন্য একজন টিচারের কিন্তু অভিনেতা হওয়া দরকার। কারণ কোনো কোনো সময় হাসি খুশিভাবে কথা বলবে, কোনো কোনো সময় রাগান্বিতভাবে কথা বলবে, যখন যেটা লাগে যখন যেটা দরকার। তোমরা কিন্তু সবাই দেখো, তাই না? তোমাদের কলেজের স্যারদের অথবা স্কুলের স্যারদের তোমরা এই জিনিসটা কিন্তু ভাইয়া দেখেছো। ওকে, এতটুকু ভাইয়া ক্লিয়ার? এতটুকু ভাইয়া তোমাদের কাছে পানির মতো সহজ লাগছে? হয়তো বা ফার্স্ট টাইম তোমার প্র্যাকটিস করতে একটু কঠিন লাগতেছে। তুমি বলবা ভাইয়া এই যে ইন ওয়ার্ডার ফার্স্ট আরও একটা আছে, তারপর দেখো এই যে আনলেস, সিন্স, ইফ। আপনি যখন পড়াইছেন আমি বুঝছি, বাট যখন আমি প্র্যাকটিস করতে যাব তখনই তো আসলে গোল অর্থাৎ এলোমেলো করে ফেলবো। এই জন্য ভাইয়া তোমার দরকার বেশি বেশি করে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবা, ফর এক্সাম্পল তুমি যদি এই কানেক্টর বিগত বছরে আমি যদি বলি তুমি যদি প্রায় 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন নিজে যদি সলভ করতে পারো, 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন যদি সলভ করতে পারো, তাহলে দেখবা কানেক্টরে তুমি কোথাও আটকাবা না, নাহলে কিন্তু এখন আটকাবা। তো এই জন্য ভাইয়া যারা HSC লেভেলের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কিন্তু রিফাত ভাইয়া তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই উভয় পত্রে কিন্তু ক্র্যাশ কোর্স আমি চালু করছি। যেই কোর্সের ফি যদি তুমি শোনো দেখো মাত্র 410 টাকা। এই 410 টাকায় তোমার ইন্টারমিডিয়েটের তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়ই কিন্তু আমি তোমাদেরকে কভার করে দিব। তুমি চিন্তা করতে পারো, তুমি বলো ভাইয়া এত স্বল্প মূল্যে এই কোর্সটা, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে ভাইয়া আমি চিন্তা করতেছি এখানে কিন্তু সব লেভেলের কিন্তু স্টুডেন্ট তোমরা আছো, মধ্যবিত্ত থেকে শুরু করে সব লেভেলের কিন্তু স্টুডেন্ট ভাইয়া আছো। তো সবার দিক চিন্তা করে কিন্তু এই স্বল্প মূল্যে কিন্তু কোর্সটা কিন্তু ভাইয়া তোমাদের জন্য চালু করছে। এবং বিশেষ করে HSC 2026 সালে যারা HSC পরীক্ষা দিবা এবং যারা 2027 সালে HSC পরীক্ষা দিবা ভাইয়া উভয় কিন্তু তোমরা কিন্তু আমার এই কোর্সটাতে কিন্তু ভর্তি হইতে পারবা। এবং এই কোর্সে আসলে কি পড়ানো হবে তুমি যদি দেখো ফার্স্টে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে মেইন বুকটা আছে, তো এই মেইন বুকের কিন্তু ভাইয়া সব কিছু কিন্তু কভার করে দেওয়া হবে। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের ভিতরে কবিতা থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমাদের আছে। সো এগুলো সব কিছু কিন্তু তোমাদের কভার করে দেওয়া হবে। এরপরে দেখো ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের অল টপিক, আবার রাইটিং সাইড আছে এগুলা। এরপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। এই যে দেখো আমার এই কোর্সের ভিতরে কিন্তু ভাইয়া এই যে আমি যে তোমাদেরকে কানেক্টর যে করাইলাম, এই যে কানেক্টরটা যে আমি যে করাইছি তোমাদেরকে, তো এই কানেক্টর এভাবে প্রায় 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন কিন্তু সলিউশন বা প্র্যাকটিস ক্লাস কিন্তু তুমি দেখতে পারবা। ওকে, সো এখন তোমরা বলবা যে ভাইয়া কোর্সটা কবে শুরু হবে। তার আগে আমি একটু যদি বলি ভাইয়া তোমরা কিন্তু আমি কিন্তু আইসিটিও পড়াই। তো আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমরা কিন্তু চাইলে দুইটা একসাথে কম্বো আকারে কিন্তু ভর্তি হইতে পারো। যদি ভর্তি হও একসাথে দুইটা সাবজেক্ট, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা প্রাইজ মানির কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যখন আমার আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যাচটা যখন একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হবে বা শেষ করে দেওয়া হবে, তারপর কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষায় কিন্তু প্রথম পুরস্কার হিসেবে থাকবে ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার থাকবে স্মার্টফোন, থার্ড পুরস্কার থাকবে স্মার্ট ওয়াচ, ফোর্থ পুরস্কার থাকবে হচ্ছে কিন্তু ক্যালকুলেটর। তোমরা আগের ক্লাসগুলোতে কিন্তু তোমরা দেখেছো। আবার পঞ্চম থেকে 20তম করে তোমার এক একজনকে 500 টাকা করে কিন্তু দেওয়া হবে। টোটাল আমি 20 জনকে কিন্তু এই পরীক্ষায় কিন্তু পুরস্কার দেওয়া হবে। এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের কোর্সের ফি হচ্ছে 410 টাকা, ফুল বই কাভার দুইটা সাবজেক্টের। এরই সাথে সাথে কিন্তু ভাইয়া আইসিটি কোর্সের ফিও হচ্ছে কিন্তু মাত্র 410 টাকা। তুমি যদি দুইটা একসাথে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে 720 টাকা দিয়ে তোমার দুইটা টোটাল কয়টা বই, এখানে আইসিটি একটা বই, ইংলিশ ফার্স্ট পেপার একটা বই, ইংলিশ থেকে টোটাল 3টা বই কিন্তু তোমার ফুল কাভার করে নিতে পারো। এবং এই কোর্সটা কিন্তু শুরু হচ্ছে 2025 সালের নভেম্বর মাস থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। বিস্তারিত তোমরা যদি জানতে চাও বা কোর্স সম্পর্কে ভর্তি সম্পর্কে যদি ভাইয়া তুমি জানতে চাও, তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা। হ্যাঁ, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com লিখে
সার্চ দিলে অর্থাৎ শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, একটু নিচের দিকে যাবা, এখানে ক্লিক করলে তুমি বুঝতে পারবা যে কিভাবে তুমি ভর্তি হবা। এই ভিডিওটা চাইলে তুমি ফার্স্টের দিকে দেখে নিতে পারো। এবার তুমি একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এইখানে দেখো এইচএসসি 26-27 লেখা আছে। এই এইচএসসি আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করে যারা আসলে 2 সাবজেক্ট একসাথে ভর্তি হইতে চাও, দেখো উইন প্রাইস লেখা আছে, তোমরা এইটাই কিন্তু ভর্তি হইতে পারো। এবং যদি তুমি পরবর্তীতে আমার এই ক্লাস দেখে থাকো, তুমি একটু জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করবা, ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। তুমি যখনই ভর্তি হও না কেন, ক্লাস ভাইয়া সুন্দরভাবে সাজানো থাকবে। জাস্ট এই একটা কোর্সে কিন্তু ভাইয়া তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো, তাহলে খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, যে এই জায়গাতে যে বিকজ, কারণ হি নিডস, তার প্রয়োজন, তার আচরণ করা প্রয়োজন অ্যাকর্ডিং টু, অনুযায়ী, দ্য ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুমের পরিস্থিতি অনুযায়ী, অ্যান্ড ড্যাশ এ টিচার। আমরা কিন্তু যেহেতু এইটার ভিতরে ফার্স্টলি ছিল, সেকেন্ডলি ছিল, থার্ডলি ছিল, আবার ফোর্থলি ছিল, এখন আমাদের যেহেতু লাস্ট পার্ট, আমরা কিন্তু ইউজ করবো ফাইনালি। ওকে, কারণ আমরা জানি একটা ঘটনা যখন শেষ হয় তখন কিন্তু আমরা ফাইনালি ইউজ করবো, আমরা রুলসের ভিতরে পড়েছি। ফাইনালি এ টিচার, একজন শিক্ষকের মাস্ট বি, হওয়া উচিত, মাস্ট বি এ গুড হিউম্যান, ভালো এক হিউম্যান বিং। বলো তো হিউম্যান বিং অর্থ হচ্ছে কি, বলো, একজন ভালো মানুষ হতে হবে, এই জিনিসটা। ওকে, একজন ভালো মানুষ হওয়া দরকার। সো আমি আশা করি ঢাকা বোর্ড 2024টা তোমাদের কাছে এখন জলের মতো ক্লিয়ার। এইভাবে যদি এখন তুমি বিগত বছরে 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন যদি সমাধান করতে পারো, ভাইয়া তুমি চিন্তা করো, 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন সমাধান করতে পারো, ভাইয়া তোমার সাথে কে পারবে? তো আমার ব্যাচে কিন্তু আমি পড়াবো, আমার বইয়ের ভিতরে কিন্তু ভাইয়া থাকবে। সো সব কিছু তোমরা কিন্তু জানো, বিস্তারিত আমি বলেছি। এবং আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমাদের কাছে পুরো 3টা সাবজেক্ট পানির মতো সহজ বানাই দেবে। এবং আজকের ক্লাসটা পানি কিনা একটু আমাকে কমেন্টে জানাও। যেহেতু ইংরেজি ক্লাস, তো এটা আমরা বাংলা ইউজ করবো না, বলবা ভাইয়া ওয়াটার কিনা, ওয়াটার কিনা। এখন তোমাদের কাজ হচ্ছে ভাইয়া প্র্যাকটিস করা। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভাইয়া তুমি পারবে না। আমি আবারও বলি, প্র্যাকটিস করো, বেশি বেশি করে ভাইয়া তোমার প্র্যাকটিস করতে হবে। যে কয়টা রুলস দিচ্ছে এনাফ, এর বাড়তি পড়ার আদৌ কোনো দরকার নাই, এই কয়টাই কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে। ওকে, সো ভাইয়া দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। পরবর্তী ক্লাসটা ভাইয়া তোমার কিসের উপর চাচ্ছ? আমি কিন্তু অলরেডি ন্যারেশনের উপর ক্লাস দিছি, ফ্রেজেস এন্ড ওয়ার্ডের উপর ক্লাস দিছি, কমপ্লিটিং সেন্টেন্সের উপর ক্লাস দিছি, রাইট ফর্ম ভার্বের উপর ক্লাস দিছি। যারা ক্লাসগুলো দেখো নাই, সো এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে ক্লিক করো। ওখানে ক্লিক করলে নিচের দিকে গেলেই কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা এইচএসসি গ্রামার, আবার এসএসসি গ্রামার আছে। ওখানে ক্লিক করলেই কিন্তু ভাইয়া তুমি সব ক্লাসগুলো ধারাবাহিকভাবে সিরিয়ালি কিন্তু তুমি দেখতে পারবা। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ভালো থাকবে, সাথে দেখো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।